নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের তৃতীয় স্কুলটি প্রশ্ন উত্তর। আমি আগের দুটি ক্লাসে প্রথম এবং দ্বিতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি পড়েনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি পড়ে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। দেখো, আগের প্রশ্নটি বলেছে এক কথায় উত্তর দাও। 7 টাকা 5 পয়সা সমান কত টাকা? আমাদের দেখো এখানে টাকা চেয়েছে, আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা জানি। তাহলে এখানে 5 পয়সা আছে, এটা যদি টাকায় নিয়ে যেতে হয় আমরা কি করব, 100 দিয়ে ভাগ করব, মানে 5 ভাগ 100 করব। তাহলে 5 ভাগ 100 মানে কি 5/100। তাহলে এটা কিভাবে পাবো, দেখো 5 এর আগে মানে দুটো সংখ্যা আগে দশমিকটা বসে, যেহেতু দুটো শূন্য আছে তাহলে 5 আগে একটা শূন্য বসাবো, 0.0 এটা হবে। এবার এখানে 7 টাকা ছিল, তাহলে কি করবে, এটা টাকা হয়ে গেল। এবার 7 টাকা থেকে 7 টাকা যোগ 0.05 টাকা, দুটো যোগ করলে কি দেবে, 7.05 টাকা। তারপরে ক্ষয়েরটা বলেছে 5/1000। ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। কিভাবে করব, একের পাশে 3টি শূন্য আছে, তাহলে 3 ঘর আগে বসবে, তার মানে 5 আছে, একটা দুটো, একটা দুটো তিনটে, তার আগে দশমিক শূন্য, তাহলে কত হলো 0.005। 300 যোগ 10 যোগ 8 যোগ 5/1000 এই স্থানীয় মানটিকে অঙ্কে লেখো। দেখো করেছি, 300 যোগ 10 যোগ 8 যোগ 5/1000। তাহলে দেখো 310 আর 8 যোগ করবে 318 যোগ, এটাকে যদি দশমিক ভগ্নাংশে কনভার্ট করা হয়, দেখো এই যে এটা যেমন ছিল যে ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে দিলে কত হবে, 3টি শূন্য আছে তাহলে 3টের আগে দশমিক বসেছে। এবার এটা দুটোকে যোগ করে কত হবে, 318.005। তারপর ঘরেরটা বলেছি, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তারা ড্যাশ সরলরেখা দ্বারা সমবিন্দু সরলরেখা। সমবিন্দু। তিনটি সমান্তরাল সরলরেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করতে পারে? দেখো 3টি সমান্তরাল সরলরেখা কোনো বিন্দুতেই তো ছেদ করছে না, তাহলে লিখে দেবো ছেদ করবে না বা ছেদ করে না। তারপরে এই চার্টটা বলেছে, স্কেলের সাহায্যে 9.5 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখা অঙ্কন করো, তার নামকরণ করো। দেখো কত বলেছিল, 9.5 সেমি, তাহলে দেখো এখানে 9 আর এখানে 5, তাহলে এখানে একটা বিন্দু আর 9.5 একটা বিন্দু, এই দুটোকে কি করব, দুটোকে যোগ করে দেবো। কত হয়ে গেল, 9.5 সেমি, নাম দিয়ে দেবো এ আর বি। তারপরে 6টা বলেছে, দেখো এবিসি এর ক্ষেত্রে এবিসি এর মান কত, এটা হয়ে যাবে 180 ডিগ্রি। যখন ঘড়িতে 3টে বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 90 ডিগ্রি। দেখো দেখিয়েছি, একটা ঘড়ি আঁকলাম, কটা বাজ চলছে, 3টে। 3টে বাজছে, এই যে এই কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি। একটি ঘনবস্তুতে ড্যাশটি মাত্রা আছে 3টি। লুডোর ছক্কার আকৃতি ঘনক, শঙ্কু, চোঙ না গোলক? ঘনক। দুই প্রশ্নটা বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। কয় প্রশ্নটি আছে, 10 জন শ্রমিক একটি কাজ 30 দিনে করতে পারে, কাজটি 20 দিনে শেষ করতে কতজন শ্রমিক লাগবে, এটা আমরা এক্সপেরিমেন্টের সাহায্যে করব। করেছি গণিতের ভাষায়, সমস্যাটি হলো সময়ের দিন আর শ্রমিক সংখ্যা জোড়, তাহলে 30 দিনে 10 জন শ্রমিক লাগে, তাহলে 20 দিনে তো বেশি লাগবে। তাহলে দেখো দিন সংখ্যা জন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে, বাড়লে কমছে আর কমলে বাড়ছে। একটি কাজ 30 দিনে 10 জন শ্রমিক করতে পারে, তাহলে একদিনে 10 গুণ 30 জন শ্রমিক করতে পারবে, তাহলে 20 দিনে 10 গুণ 30/20। এখানে একটা শূন্য কেটেছি, 2 দিয়ে 10 কে কেটেছি, 5 দিয়ে 10, 5 দিনে কত হচ্ছে, 15 জন, তাহলে 20 দিনে কতজন শ্রমিক লাগবে, 15 জন। তারপরে কয়েকটা বলেছি, তুমি ফুলের দোকানে 10.5 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা ও বইয়ের দোকানে 20 টাকা দিলে, এখনো তোমার কাছে 75 পয়সা আছে, প্রথমে তোমার কাছে কত টাকা ছিল? ফুলের দোকানে 10.5 টাকা, মিষ্টির দোকানে 50.5 টাকা, বইয়ের দোকানে 20.00 টাকা, আর আমার কাছে আছে 0.75 টাকা। চারটে যোগ করলে কি হবে, আমার কাছে মোট টাকা ছিল কত, 81.75 টাকা।
তারপরে গয়েরটা বলেছে 4.078কে অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 4.078 ছিল, এটাকে দেখো আমরা অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে পাবো, দেখো এই দশমিকের পর 3টি শূন্য আছে, তাই 4078 বাই কত হয়ে যাবে 1000। এবার এটাকে আমরা ভাগ করলে তবে মিশ্র ভগ্নাংশে পাবো। এটাকে ভাগ করবো, দেখো 1000-এর সাথে 4078 ভাগ করবো, 1000-এর সাথে 4 গুণ করলে হবে 4000, এই দুটো বিয়োগ করলে হবে কত 78, তাহলে কত হয়ে যাবে 4.78 বাই 1000। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ 4078 বাই 1000 আর মিশ্র ভগ্নাংশ 4.78 বাই 1000। তারপরে ঘরেরটা বলেছে দেখো 201.201, 200.001, 202.003 কে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে লেখো। দেখো ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই আমরা, এখানে ছোট থেকে বড় বুঝতেই পারছি, এটা সব থেকে ছোট 200.001, তার থেকে বড় 201.0, 201.201, আর সব থেকে বড় 202.003। তারপরে আমারটা বলেছে একটি বৃত্ত অঙ্কন করে তার জ্যা ও ব্যাসার্ধ চিহ্নিত করো। দেখো প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করব। তারপর কি বলেছে দেখো, জ্যা আর ব্যাসার্ধ। তাহলে এখান থেকে ব্যাসার্ধটা আগে টানবো। এটা লিখে দেবো ব্যাসার্ধ। তোমরা সবসময় পেন্সিলে আঁকবে, কখনো পেনে আঁকবে না। আর লিখে দেবো জ্যা। তারপরে চারটা বলেছি সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে, চিত্র এঁকে দেখাও। দেখো লিখেছি সমকেন্দ্রিক বৃত্ত একটি বিন্দুকে কেন্দ্র করে যখন একাধিক বৃত্ত অঙ্কন করা হয় এবং প্রতিটি বৃত্তে ব্যাসার্ধ ভিন্ন হয় তাকে সমকেন্দ্রিক বৃত্ত বলা হয়। তারপরে বলেছিল সমকেন্দ্রিক বৃত্তের একটি চিত্র আঁকতে দেখো, এটা অঙ্কন করেছি। তোমরা একটু বড় মাপ নিয়ে প্রথম বড় বৃত্তটা আঁকবে, তারপর একটু ছোট, তারপর আর একটু ছোট আঁকবে এবং ব্যাসার্ধ গুলো এইভাবে আঁকবে এবং নাম দেবে। দেখো ব্যাসার্ধ গুলো কি কি হচ্ছে, ও এ, ও বি আর ও সি। তোমরা এইভাবে অঙ্কন করবে চিত্রটি। তারপরে 6টা বলছি দেখো কোন ত্রিভুজের একটি কোণের মান 120 ডিগ্রি হলে বাকি দুটি কোণের সমষ্টি কত হবে, এই ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ। তাহলে আমরা কি জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কি 180 ডিগ্রি। একটি কোণ বলে দিচ্ছে 120 ডিগ্রি, তাহলে অপর দুটি কোণের সমষ্টি কি হবে, 180 বিয়োগ 120 করলে পেয়ে যাবো 60 ডিগ্রি। আর বলেছিল দেখো এই ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে, স্থূলকোণী ত্রিভুজ হবে। তাহলে এখানে লিখে দেবো স্থূলকোণী, স্থূলকোণী ত্রিভুজ। তারপরে বলে কিছু একটা বলেছি দেখো সমকোণী চৌবল কাকে বলে, একটি উদাহরণ দাও। সমকোণী চৌবল, সমকোণী চৌবল হলো এক ত্রিমাত্রিক ঘনবস্তু যা 6টি আয়তাকার পৃষ্ঠ দ্বারা গঠিত। এর প্রতিটি কোণ সমকোণ হয়, একে সমকোণী চৌবল বলা হয়। উদাহরণ ইট। তারপরে হাতের চারটে বলেছে একটি চতুস্থলকের মোট তল ড্যাশটি চতুর্থস্থলকের মোট তল কটি, 4টি। তলদেশ ড্যাশটি তলদেশ 1টি ও পার্শ্বতল 3টি। এর ভূমির আকার কেমন হয়, ত্রিভুজাকার, ত্রিভুজাকার। ইয়রটা বলেছে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 19টি ডিমের দাম কত হবে। 1 ডজন সমান 12টি, তাহলে 12টি ডিমের দাম 48 টাকা হলে একটি ডিমের দাম 48 ভাগ 12 মানে 48 বাই 12 টাকা হবে। আর 19টি ডিমের দাম হবে 48 বাই 12 গুণ 19, তাহলে 4 12 48, 4 19 76 টাকা। তাহলে 19টি ডিমের দাম হবে 76 টাকা। তারপরে তিনেরটা বলেছি নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশানুসারী কষে দেখাও। কয়েকটা বলেছি একটি পুতুল তৈরির কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগবে। বেশি উৎপাদনের জন্য আরো 2 জন লোককে কাজে নিয়োগ করা হলো। এখন 1 ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে, আগের থেকে কত সময় কম লাগবে, সমস্যা তৈরি করে সম্পর্ক উল্লেখ করে সমাধান করো। এটা আমরা ওই নিয়মের মাধ্যমে করব। দেখো লিখেছি গণিতের ভাষার সমস্যাটি হলো লোক সংখ্যা জন আর সময় দিন। 4 জন লোকের 12 দিন সময় লাগে। আর দেখো এখানে বলে দিয়েছিল
যে বেশি উৎপাদনের জন্য আরো 2জন লোককে নিয়োগ করা হয়েছে, তাহলে 4জন ছিল, আরো 2জন নিয়োগ করা হয়েছে, তাহলে 4 যোগ 2 সমান 6জন। তাহলে 4জন লোকের 12 দিন সময় লাগলে 6জন লোকের কতদিন সময় লাগবে? তাহলে দেখো এটা কম ছিল, সময় বেশি লেগেছে, তাহলে এটা সংখ্যা বেশি আছে, সময় কি লাগবে? তাহলে এটা কি হয়ে যাবে? ব্যস্ত সম্পর্ক। জন মানে কম আর বেশি, তাহলে এটা লোক সংখ্যা ও দিনের মধ্যে কি হয়ে যাবে? ব্যস্ত সম্পর্ক হয়ে যাবে। 1 ডজন পুতুল 4জন লোক 12 দিনে তৈরি করে, তাহলে 1 ডজন পুতুল 1জন লোক কত দিনে করবে? 12 গুণ 4 দিনে করবে। আর 1 ডজন পুতুল 6জন লোক কত দিনে করবে? 12 গুণ 4 বাই 6, 6 2 12, আর 4 দুগুণে 8 দিন। তাহলে আগের থেকে কতদিন সময় লাগবে? আগের থেকে আগে কতদিন ছিল? 12 দিন ছিল, আর এখন 8 দিন। তাহলে 12 বিয়োগ 8 সমান 4 দিন সময় লাগবে। তাহলে বলেছি আগের থেকে কত কম সময় লাগবে? আগের থেকে 4 দিন কম সময় লাগবে। আগে 12 ছিল, এখন 8 দিন হয়েছে, তাহলে 4 দিন কম সময় লাগবে। কয়েকটা বলেছি 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? সমস্যা তৈরি করে সমাধান করো। দেখো অঙ্কটা করেছি গণিতের ভাষার। সমস্যাটি হলো পাম্প মেশিন, সময় আর জলের পরিমাণ। তাহলে 14টি মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, তাহলে 20টি মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? তাহলে কি হবে? এটা সরল সম্পর্ক হবে। পাম্প মেশিন ও জলের মধ্যে সরল সম্পর্ক, আর সময় আর জলের মধ্যে হবে সরল সম্পর্ক। তাহলে দেখো 14টি পাম্প মেশিন 200 দিনে জল তুলতে পারে 28,000 লিটার, তাহলে 14টি পাম্প মেশিন একদিনে কত জল তুলতে পারে? 28,000 ভাগ 200। একটি মেশিন তাহলে একদিনে কত জল তুলতে পারবে? 28,000 বাই 200 গুণ 14 লিটার। তাহলে একটি মেশিন 125, 28,000 গুণ 125 হয়ে যাবে, বাই 200 গুণ 14 হয়ে যাবে। আর 20টি পাম্প মেশিন 125 দিনে কতটা জল তুলতে পারবে? 28,000 গুণ 125 গুণ 20 বাই 200 গুণ 14। দেখো কাটাকুটি করেছি, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটেছি, 2 দিয়ে 280 কে কাটাকুটি করেছি, 140 হয়েছে, আবার 14 দিয়ে 140 কে কেটেছি, 10 হয়েছে। তাহলে 10 গুণ 125 গুণ 20, 10 আর 125 গুণ করলে হবে 1250 গুণ 20, 1250 আর 20 গুণ করলে হবে 2500 লিটার। তাহলে 20টি পাম্প মেশিন 125 দিনে 25,000 লিটার জল তুলবে। তারপরে গয়ের অঙ্কটা করেছি দুটি বৃত্তাকার মাটির প্রথমটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 1.5 মিটার ও দ্বিতীয়টির ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 মিটার। দুটি মাঠের ধার বরাবর বেড়া দিলে কোন বেড়ার দৈর্ঘ্য বেশি হবে? দেখো অঙ্কটা করেছি, প্রথম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 1.5 মিটার, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে কি হবে? দ্বিতীয় বৃত্তের তো ব্যাসার্ধ বলেনি, ব্যাস বলে দিয়েছিল, তাহলে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে কি করতে? 2 দিয়ে ভাগ করতে হবে, 2 বাই 2 মিটার, মানে এদিকে কাটাকুটি করলে কত হয়ে যাবে? 1 মিটার। তাহলে আমরা বুঝতে পারছি কোনটার দৈর্ঘ্য বেশি, প্রথম বৃত্তের বেড়ার দৈর্ঘ্য বেশি, 1.5 মিটার। তারপর ভয়ের প্রশ্নটা বলছে রবি 50 মিটার 30 সেন্টিমিটার লম্বা ফিতে দেখে দুটি টুকরো কেটে নিল। টুকরো দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 1130 সেন্টিমিটার। তারপরে সেন্টিমিটার একটা মিটার বলেছে। রবি মোট কত মিটার দৈর্ঘ্যে ফিতে কাটলো ও কত সেন্টিমিটার দৈর্ঘ্যে ফিতে করে নিল? দেখো মোট ফিতের দৈর্ঘ্য কত ছিল? 50 মিটার 30 সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটার করবো, 50 গুণ 100, সেন্টিমিটার যোগ 30 সেন্টিমিটার। তাহলে 50 সাথে 100 গুণ করলে কত হবে? 5000 যোগ 30 সেন্টিমিটার সমান 5030 সেন্টিমিটার। এবার কেটে নেওয়া প্রথম ফিতের দৈর্ঘ্য হচ্ছিল 10.20 মিটার, মিটার থেকে সেন্টিমিটার করবো, 10 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে? 10.20 গুণ 100 সেন্টিমিটার, তাহলে গুণ করলে কত হয়ে যাবে? 1020 সেন্টিমিটার। এবার দ্বিতীয় ফিতের দৈর্ঘ্য কত বলেছিল? 1130 সেন্টিমিটার। সেন্টিমিটারটা মিটার করলে কিন্তু 100 দিয়ে ভাগ করবো, ভাগ করেছি, তাহলে এখানে দুটো শূন্য আছে, দুটোর আগে দশমিক বসে যাবে, তাহলে 11.30 মিটার পেয়ে গেলাম। এবার মোট কতটা ফিতে কেটে নেওয়া হয়েছে? 10.20 যোগ 11.30 মিটার, তাহলে দুটো যোগ করলে কত হয়ে যাবে? 21.50 মিটার। এবার মিটারটাকে আমাদের সেন্টিমিটারে আনতে হবে, কি করবো? 10 দিয়ে গুণ করবো, তাহলে 21.50 গুণ 100 সমান 2150 সেন্টিমিটার। আরেকটা প্রশ্ন আছে, যে ফিতে কতটা পড়ে রইলো? কতটা ছিল? 5030 ছিল, তার থেকে 2150 সেন্টিমিটার বিয়োগ করে দিলে পেয়ে যাবো কত হবে? 2880 মিটার। তাহলে আমরা দুটো অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে দেখো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।